2 টেস্ট 38 ওয়ানডে আর 4 টি-20 ক্যারিয়ার নাজমুল হোসেনের, যিনি আজ থেকে কয়েক বছর আগে জাতীয় দলের ক্রিকেটকে গুড বাই বলেছেন। তবে তার আরও একটা পরিচয় আছে, যে পরিচয়ে তিনি একসময় পরিচিত ছিলেন, কিন্তু পরবর্তীতে তার পরিচয়ে পরিচিত হয়েছেন তার বাবা। কিন্তু তার বাবা ছিলেন একজন ফুটবলার। 90-এর দশকে ফুটবল মাঠ দাপিয়ে বেরিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার মোক্তার হোসেন। তার সুযোগ্য সন্তান নাজমুল, তিনি আবার জাতীয় দলের হয়ে সার্ভিস দিয়েছেন টাইগারদের। ঈদ মোবারক নাজমুল ভাই। আমরা আজকে এসেছি স্পোর্টস লেগেসি অনুষ্ঠানে এবং আপনার কাছ থেকে শুনবো আপনার বাবার গল্প, যে বাবাকে নিয়ে একসময় গর্ব করতেন আপনি, একটা সময় এসে সেই বাবা আপনাকে নিয়ে গর্ব করতেন, সেই বাবার গল্প শুনবো। দেখেন, আমি যখন খুবই আর্লি স্টেজ এবং খুবই ছোট, তো আমি কিন্তু দেখতে পারিনি। বাবা যে খেলেছেন, যে ন্যাশনাল টিমে খেলেছেন, সেনাবাহিনীতে ছিলেন, সব কিছু মিলে আমি দেখতে পারিনি। তারপরে যখন আমি আসলে আস্তে আস্তে আমি খেলার দিকে আমি যুক্ত ছিলাম, তখন আমার আব্বা কিন্তু তখন আমি জানতে পারলাম যে আমার আব্বা হয়তো ফুটবল প্লেয়ার ছিলেন, বা ওনার যে কিছু ছবি বা আমাদের পারিবারিক কিছু ছবি, এগুলো সবই আমরা দেখতেছিলাম। তো সব কিছু মিলে আসলে আব্বার যে স্পোর্টসের যে মাইন্ড ছিল, এইভাবেই আমাদের আসলে গড়ে ওঠা। তারপরে আমি আমাদের যেমন বিকেএসপিতে ভর্তি হওয়ার পিছনে আমার আব্বার বড় একটা অবদান, বিকজ অফ যেহেতু উনি স্পোর্টস থেকে আসছেন। আর বিকেএসপিতে যারা কোচেস ছিলেন ম্যাক্সিমামই ছিলেন আমার আব্বার খুব ক্লোজ, এবং আব্বা বিশেষ করে ফুটবল কোচ যারা ছিলেন, তো তখন অনেক সময় আব্বা আমাকে বলতো, আচ্ছা ঠিক আছে, আমি তো ফুটবল খেলতাম, তো তাহলে তুই ফুটবলে আসলে মনে ভালো হয় এবং খুব ইজিতে চান্স পাবে, বিকজ অফ সবাই তো আমার পরিচিত। তখন আমি আব্বাকে বললাম, আব্বা আমি তো ফুটবল আসলে এরকম পারি না, তো যেহেতু টেনিস বলে বা টেনিসের এলাকায় খেলতেছি, তখন আচ্ছা ঠিক আছে আমি তোর 2টা ফর্মে ফিল আপ করে রাখি, একটা ফুটবলে ফিল আপ করে রাখি, একটা ক্রিকেটে ফিল আপ করে রাখি, যেটাই হয় সেটাই চলে যাবে। আনফর্চুনেটলি আমার কিন্তু যে 2টা যে দিছি, কিন্তু ক্রিকেটেরটাই আমার বিকেএসপিতে গেছে, কিন্তু ফুটবলারটা যায় নাই। তখন আব্বা খুবই কষ্ট পাইছে এবং বলে যে আচ্ছা ঠিক আছে, এখন কি করার, কিছু তো করার নাই, আচ্ছা ঠিক আছে তুমি ট্রায়াল দাও। তো ট্রায়াল দেওয়ার পরে আসলে উনি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু খুশি না যে আমি ক্রিকেটে ট্রায়াল দিচ্ছি, যেহেতু যে বর্তমান মাননীয় স্পিকার যিনি আছেন, উনি কিন্তু আমার আব্বার খুবই ক্লোজ মানুষ ছিলেন, যেহেতু উনি সেনাবাহিনীর একজন লোক ছিলেন। তো উনি কিন্তু আমার আব্বাকে সবসময় স্পেয়ার করতেন যে তোর ছেলে যাতে ফুটবলার হয়। তো তখন আব্বা বলেন যে স্যার, এখন তো কিছু বলার নেই, তো 2টা অ্যাপ্লিকেশন, 2টা কি আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, বাট ফুটবলারটা তোর যায় না, গেছে ক্রিকেটেরটাই। তখন উনিও খুবই আফসোস হয়েছে। আচ্ছা, উনি বলছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। স্পিকারও তো ফুটবলার জি জি জি, উনি ফুটবলার ছিলেন এবং আব্বাকে খুবই খুবই অন্তর থেকে পছন্দ করতেন। আমি যতটুকু জানতাম যে এই সময় কিন্তু আব্বাই একমাত্র প্লেয়ার যে আপনার সেনাবাহিনী থেকে ন্যাশনাল টিমে খেলেছেন ফুটবল। তো এটার পরে তখন আমি যখন বিকেএসপিতে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে আসলে আব্বা যে এইজ লেভেল খেলা হচ্ছে, অনেক ধরনের ক্রিকেট হচ্ছে, আসলে আমার কিন্তু যতটুকু আমার এগিয়ে যাওয়ার কথা এতটুকু এগিয়ে যেতে পারতেছি না। তখন আব্বা বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু 2-3 বছর হয়ে গেছে, ক্রিকেটে তো কিছুই করতে পারলি না, তাহলে এই ফুটবলে আমরা চেষ্টা করি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব টাবে তো আমার সাথে কিছুটা পরিচয় আছে। আমার আব্বা কিন্তু ঢাকা ভিক্টোরিয়া, ওয়ান্ডার্স, তারপর সিলেটে যখন অনেক বড় বড় ক্লাব ছিল, তখন সিলেটে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব ছিল ভিক্টোরিয়া, তখন কিন্তু ফুটবলের খুব বেশি একটা ইমেজ ছিল বাংলাদেশে। তো সব কিছু মিলে আব্বার একটা বিশাল পরিচিতি ছিল, স্পেশালি সেনাবাহিনীতে এবং আপনার এলাকায় বা আপনার ফুটবল জগতে যারা আছে তারা জানতেন। তো সাডেনলি যখন আমি আসলে আস্তে আস্তে আপনার আন্ডার 19-এর বিভিন্ন ক্যাম্প বিকেএসপিতে হতো বা ন্যাশনাল টিমের বিভিন্ন ক্যাম্প বিকেএসপিতে হতো, তখন বিভিন্ন সময় তখনও আব্বা কিন্তু আমাকে পুশ করে যেতেন যে আসলে তুই যদি ফুটবল খেলতি এখনও মনে হয় তোর চান্স থাকতো। তো সাডেনলি আমাদের সদ্য সারোয়ার ইমরান স্যার যখন ন্যাশনাল টিম, তখন একমাত্র অপরচুনিটি বিকেএসপিতে ক্যাম্প করা। তখন সারোয়ার ইমরান স্যার, আমি যে নেটে এসে আমি বোলিং করতাম, বোলিং করার পরে আন্ডার 19 ক্যাম্প হতো ওই জায়গায়। তো একদিন স্যার বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি কিছুতে তো চান্স পাও না, তো এই তখন সিটি ক্লাব, তখন স্যার ফারুক ভাই, বর্তমান সিলেক্টর ফারুক ভাই তখন ক্যাপ্টেন ছিলেন। তো তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি এই যে আমার একটা ক্লাব আছে সিটি ক্লাব, তখন ওই যে আপনার তুমি যদি খেলো, আমি একটা ব্যবস্থা করে দিব তোমাকে, তুমি আইসো, যদি ভালো বোলিং করতে পারো তোমার আমি খেলাবো। তো সিটি ক্লাবে স্যার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তখন হয়তো আমি যতটুকু জানি তারেক আজিজ ভাই এবং আলম তখন কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার, কিন্তু আমি কখনোই চিন্তা করি না যে আমাকে খেলাই দিবে। স্যার আমাকে ফার্স্ট ম্যাচে খেলাই দিচ্ছে, তাও এটা মোহামেডানের এগেনস্টে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আমি আল্লাহর রহমতে 3-4 উইকেট, খুব সম্ভবত 3টা উইকেট পেয়েছি। তারপর থেকে আমার আসলে ক্রিকেটের যাত্রা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সেটাই। ঈদের দিনে যেহেতু এসছি, আমরা খেলাধুলার কথাও শুনবো, তারপরে ঈদের ব্যাপারগুলোও শুনবো। তার আগে আরো একবার একটু আপনাদের পরিবারে ঢুকতে চাই। আপনাদের পরিবারে মোট কতজন স্পোর্টসম্যান ছিলেন এবং আছেন? দেখেন, এখন যখন আব্বা যেহেতু ফুটবলার ছিলেন, আমার ইমিডিয়েট যে বড় ভাই উনি ক্রিকেট খেলতেন। আমার দেখা গেছে যে আমরা 4 ভাই 1 বোন। সাডেনলি আপনার 2022 সালে আমার এক ভাই মানে মানে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনায় মারা গেছেন। উনিও ক্রিকেট খেলতেন, আমার বড় ভাই ক্রিকেট খেলতেন, মেজো ভাই ক্রিকেট খেলতেন। সাডেনলি আব্বার জিনিসটা কেউই পায় নাই।
আচ্ছা, আপনার বাবার ভাই একজন জি ফুটবলার জি জি ছিলেন, জি, আমার আখতার হোসেন ভাই। জি জি আমার চাচাও ন্যাশনাল টিমে খেলছেন। আমার চাচাও সেনাবাহিনীতে ছিলেন। তো আব্বা চাচার কোনোটাই আমাদের আসলে, এখন দেখেন আমাদের আসলে ফ্যামিলিতে যদি বলি, আমার এক ভাতিজা আছে, ও আসলে ক্রিকেটের সাথে আছে। ক্রিকেটের সাথে মানে খুবই ছোট, মানে জাস্ট আন্ডার 12, 14 এরমই আছে। তারপর আমার আরেকটা ভাতিজা, দুইটা ভাতিজা ক্রিকেটের সাথে, বাট জানি না কতটুকু যাবে। তো সব কিছু মিলে ম্যাক্সিমামই আমাদের স্পোর্টস ফ্যামিলিরই বলতে পারেন আমাদের পরিবারটা। অর্থাৎ মানে পার্থক্য শুধু একটাই, বাবা ফুটবলার ছিলেন, জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন, দেশকে সার্ভিস দিয়েছেন ফুটবলে, আর আপনি সার্ভিস দিয়েছেন ক্রিকেটার ক্রিকেটে। হিসাবে। পিতা পুত্রের এই পরম্পরার মধ্যে শুধু তফাৎ এটুকুই, একজন ফুটবলে একজন ক্রিকেটারে। ক্রিকেটার, রাইট। ঈদ প্রসঙ্গে আসতে চাই, এবং ঈদ প্রসঙ্গে আসতে গেলেই এখন তো আর সেই দিনটা নেই যে একটা সময় ছিল যখন নতুন জামা, নতুন কাপড় চোপড় এগুলো নিয়েই মেতে থাকা। ঈদ বড় হয়ে গেছেন, বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে, ঈদ মানেই এখন সংসারের দিকেই যাওয়া আর কি। গিন্নির সাথে আসলে পরিচয় কিভাবে? দেখেন, আমি যদি বলি, আমার ওয়াইফের আসলে আমার বাসাতে খুব একটা দূরে না। খুব সম্ভবত আপনার যদি আমরা হেঁটেও যাই, তাও আপনার 40 মিনিট লাগতে পারে, এবং রিক্সা বা যে কোনো কিছুতে গেলে তো 10 to 15 মিনিটস। তো সাডেনলি আসলে 2010-এর একটা মানে ঘটনা। তো সাডেনলি ওকে মানে কারো মাধ্যমে আমার সাথে পরিচয় দেখা হলো। তারপরে মনে করেন 1 বছরের মধ্যে আমাদের একটা আন্তরিকতা বা একটা রিলেশন। তারপর আসলে 2011 সালের ওয়ার্ল্ড কাপের পরে আমরা বিয়ে করি। গ্রামের সম্পর্ক, প্রেম, এগুলোতে মাঝে মাঝে দেখা যায় যে একটা ধাওয়া পাল্টা দেওয়ার একটা ব্যাপার স্যাপার থেকে। ধাওয়া খেয়েছিলেন কোনোদিন? অবশ্যই ধাওয়া খাই না এইভাবে। তো জিনিসটা ছিল যে, ধরেন আমি যখন মানে যখন আমাদের পরিচয় বা আমরা চাচ্ছি যে আমরা বিয়ে করব, তখন আসলে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে আমার শাশুড়ি, খুব খুব একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যে, তো আমার শাশুড়ি কিন্তু আসলে মানে উনি যেহেতু ক্রিকেট এতটা দেখে না, উনি এতটা চিনতো না। তো সাডেনলি আমি একদিন বললাম যে, দেখো আজকে এই পত্রিকায় আমার একটা ছবি আসছে। তো গত 3 দিন আগে একটা পত্রিকাতে আমার ছবি গেছে, এই ছবিটা তুমি দেখলে বুঝতে পারলে তোমার আম্মার কোনো এক সিস্টেমে তুমি একটু বুঝিয়ে দিও। তো আমার শাশুড়ি কি করছে, এই পত্রিকাটা ওরা ঘরে, এরা এই পত্রিকাটাই ওরা রাখে। তো রাখার পর আসলে হয়েছে কি যে, আমার শাশুড়ি কি করছে, মানে কি জানি একটা আপনার এই রুটি করতেছেন, কি যে পত্রিকা লাগবে। তো উনি আসলে এই পত্রিকাটা নিয়ে দেখতে, আপনার ফ্রন্ট পেজে আমার ছবি। তো সাডেনলি এখন মানে আমার ওয়াইফের বুঝতেছে যেটা আমার ছবি। তখন আমার ওয়াইফ আমার শাশুড়িকে বলতেছে, আম্মা যে এই ছেলেটা কিন্তু আমাদের এলাকার। তো আর আর কিছু বলে না। তখন আমার সাথে, ও আচ্ছা আচ্ছা, ও কি করে যে, ও তো ক্রিকেট খেলে, এই যে আপনি 2011 ওয়ার্ল্ড কাপ শেষ করলো এইমাত্র। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে মাঝে মাঝে বললো যে আমরা বাসায় এসে যে ঘুরে যাই এই। নজরুল ভাই, এই যে ভাবির সাথে, ভাবি এতভাবে সাহায্য করেছেন আপনার যখন খারাপ সময়টা যাচ্ছিল ক্রিকেটে, আবারও যদি ভাবির সম্পর্কে বলি যে প্রপোজটা আগে কে করেছিল, ভাবি নাকি আপনি? মানে প্রুফটা আমি এখানেই পাবো যে কেয়ারটা কার প্রতি কে বেশি নেয়। দেখেন, আমি যদি বলি, প্রপোজটা আমি নিজেই করেছিলাম। তখন আমি চিন্তায় ছিলাম যে, বা আমি কথা বলা কি ছিলাম যে আসলে ও আসলে রাজি হবে কিনা, বা আর যদি আপনি পারিবারিকভাবে বলতে চান যে আসলে মানে যে কালচার ওর বা আমাদের ফ্যামিলির সাথে যে অ্যাটাচমেন্ট, এটা একটু মনে করেন যে কিছুটা ডিফারেন্স ছিল। তো ওই জায়গায় মনে হয়েছিল যে আসলে কোনো একটা বাধা আসতেও পারে। তো এই চিন্তা করে মনে করেন যখন আমি প্রপোজালটা দিচ্ছি, ও দেখলাম যে ওয়েট করে আর কি করা, বা আস্তে আস্তে কিন্তু জিনিসটা যখন ও বুঝতে পারতেছে যে আসলে আমি কি করছি, তো সব কিছু মিলে মনে করেন যে পরে যখন ও প্রপোজালটা অ্যাকসেপ্ট করলো, তারপর মনে করেন যে আমাদের আসলে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তখন আবার শুরু হয়ে গেলো যে আমাদের নেক্সট প্ল্যান কি হতে পারে। বিকজ অফ কথা বলতেছি, একজন একজনকে পছন্দ করতেছে, এখন এটা যদি পরিণয় না হয় তো আসলে আর ডিফিকাল্ট। আসলেই, কারণ ওই সময়টাতে ক্রিকেটে এত কিন্তু পারিশ্রমিক ক্রিকেটারদের এতটা ছিল না, তবে ক্রিকেটের হাইপটা ছিল রাইট। সেই লেভেলে যে বোঝা যাচ্ছিল যে ক্রিকেট উঠবে। 2010-11 কথা বলছিলাম। সেক্ষেত্রে পালিয়ে যাবার কখনো কোনো প্ল্যান করেছিল? না, যখন দেখতেছিলাম যে আসলে দেখেন 2005-এ আমার এখনো মনে আছে যে 2004-এর কথা, যখন আমরা ফার্স্ট ইন্ডিয়াকে হারিয়েছিলাম এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে, তারপর 2005-এ অস্ট্রেলিয়াকে হারানো, বা 2011 বিশ্বকাপটা যখন বাংলাদেশ হয়েছে, তখন আমার কাছে মনে হচ্ছে আসলে এটাই একটা চান্স যে, যেহেতু আপনার ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে হচ্ছে, এটা কিন্তু মানে এমনভাবে আপনার হাইলাইট হয়েছিল, এবং প্রত্যেকটা বাংলাদেশের গ্রামগঞ্জে বিভিন্ন এলাকায় কিন্তু ক্রিকেটের বিশাল একটা ইমেজ। তাই মনে করলাম যে এই বিশ্বকাপের ইমেজে আসলে এই সুযোগটা কাজে লাগানো দরকার। কাকে বেশি ভয় পাইতেন, ভাবিকে নাকি না? ভাবিকে তো প্রপোজ করেছিলেন, ওই পরিবারের কাকে বেশি বেশি ভয় পেতেন? মানে রাস্তায় দেখা হলে পালাইতেন, কিংবা অন্যদিক দিয়ে ধরেন তেমন কেউ না, যেমন ওর একজন বড় ভাই ছিলেন, রিমন ভাই আসলে উনি কিন্তু আসলে খুবই ভালো মানুষ, বাট ওনার যে অ্যাটিটিউড বা ওনার যে চলাফেরা, কখনো কেউ বুঝবে না যে আসলে উনি কেমন। কিন্তু ভিতর থেকে কিন্তু উনি খুবই নর্মাল একটা লোক, বাট ওনার চলাফেরা, ওনার আপনার মানে খুবই রেসপন্সিবল একজন মানুষ। যাই বলেন না কেন, প্রেমিকার বড় ভাইকে দেখলে সবারই একটু হয় আর কি। না, এটা স্বাভাবিক আপনারও হতো ব্যাপার। বোধহয় সেরকম। না, অবশ্যই। তারপরে আর আমার শ্বশুর বা শাশুড়ি এগুলা নিয়ে আমার কোনো কনসার্ন ছিল না, বিকজ অফ ওনারা যেহেতু জনপ্রতিনিধি, একবার বলে যে উনি খারাপ, পরে আবার ঠিকই আবার গলায় জড়াই নেবে, এটা নিয়ে আমার কোনো কনসার্ন ছিল না। কনসার্ন ছিল ওই ভাইয়াকে নিয়ে। পরে যখন ভাইয়াকে নিয়ে, ওই যে আমার যে বললাম যে রিন্নি আপু যে ছিলেন, যে উনি আর ওই যে আমার এখন বড় ভাই যে আপনার এই জহিরুল ইসলাম খান, ওই যে গণপূর্তের সচিব যে বললাম, যেহেতু উনাকে যখন কনভিন্স হয়ে গেছে, তখন আমার কাছে একটা
আর প্রফেশনাল লোক আছে, কেউ কিছু করতে পারবে না এখন। দেশে তো এইভাবে আসলে জিনিসটা আরো ইজি হয়ে গেছে। মানে বাউন্সার মেরেছেন, বাউন্সার খেয়েছেন, আবার ডাকও করেছেন, ব্যাপারটা হচ্ছে এরকম। আহ, একটু যদি মাঠের ক্রিকেটে আসি, প্রথম ম্যাচের অভিজ্ঞতা যদি বলতেন আর কি, প্রথম ওয়ানডে দেখেন আমার, মেবি 4টি। হ্যাঁ আমি প্রথম ওয়ানডেতে যখন আমি আসলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা শেষ করি 2004-এ, তো আসলে আমি আপনার এখনো মনে আছে আমি খুব সম্ভবত আপনার 7 ম্যাচে 18 উইকেট নেওয়ার পরে তখন আমাদের যে অস্ট্রেলিয়ান কোচ ছিলেন রিচার্ড মেকিন্স, তখন উনি আমাকে বলতেছিলেন যে দেখো এখন বাংলাদেশের যে পেস অ্যাটাকটা আছে আমার কাছে মনে হয় যে তুমি এখনই ন্যাশনাল টিমের না খেললেও ন্যাশনাল টিম খুব কাছে আসো। তো যেহেতু 2004-এ কিন্তু ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে হয়েছিল, তো এই জন্য সবাই আমার প্রতি খুব ফোকাস ছিল যে যেহেতু ছেলেটা ভালো করতেছে। আর সাডেনলি এই জায়গায় মাশরাফি ভাই আমাদের যে মানে স্ট্রাইক পেস বলেছেন, 3জন খুব সম্ভবত ইনজুর হয়ে গেছিলেন। তো যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, তখন ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, তখন কিন্তু আমাদের হাতে বিকল্প কোনো পেস বলা নাই। তখন আবার আমাদের এই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা এই আপনার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের 1-1.5 মাস পরে আমাদের আবার ইংল্যান্ড ট্যুর ছিল আন্ডার-19-এর। তো ওই জায়গায় যাওয়ার পর যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার ইংল্যান্ডে হচ্ছে, তখন কিন্তু আসলে এই জায়গায় ওনারা বলতেছে আচ্ছা যেহেতু ভালো করতেছে ওরা ডেবু করে দেবো। আবার অনেকে বলতেছে যেহেতু আন্ডার-19 খেলছে আর একটু সময় নেওয়া উচিত। তখন ওনারা বলতেছে যেহেতু আমাদের কাছে কোনো অপশন নাই, ওকে নিয়ে নাও, যাওয়া। তখন আমার খুব সম্ভবত সিলেক্টর ছিলেন ফারুক ভাই, সিলেক্টর ছিলেন আথার ভাই সিলেক্টর ছিলেন। তো ওনারা কি করে আমাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে টিমে নিয়ে নিছেন। তখন আমি কখনোই চিন্তা করি নাই যে আমি ফার্স্ট ম্যাচে আমি খেলবো, যেহেতু সুজন ভাই ছিলেন, মানে এখন যারা বাংলাদেশের মানে মোটামুটি মানে তখন সুজন ভাইও দলে ছিলেন। সুজন ভাই দলে ছিলেন, এবং ওনার সুজন ভাই, সুমন ভাই সব বড় বড়, রফিক ভাই সব বড় বড় সুপারস্টার। তো আসলে আমার নিজের কাছে খুবই আনইজি লাগতেছে, যাচ্ছে ওনাদের সবসময় টিভিতে দেখছি, এখন ওনাদের সাথে খেলবো, এবং খুব শর্ট টাইমে। আমি কিন্তু ন্যাশনাল টিমের সাথে আমার 1 মাস 2 মাস ক্যাম্প করারও সুযোগ হয়নি। তো ফার্স্ট গেম ওনাদের সাথে ইন্টারন্যাশনাল মানে নিজেকে অ্যাডজাস্টমেন্ট আমার খুবই মানে, যেহেতু আমার সাথে যে আফতাব আহমেদ উনিও ছিলেন, তো নাফিজ ভাই ছিলেন, তো এই জন্য আমাদের কাছে কিছু যেহেতু একসাথে আমরা খেলছি, তো এই জন্য আমরা নিজেরা অনেক ডিসকাস করি। তো আমার ফার্স্ট ম্যাচ, আমি তো বলছি ফার্স্ট ম্যাচ তো কখনোই খেলাবে না, তো ফার্স্ট ম্যাচ আমার এগেইনস্ট সাউথ আফ্রিকা আমাকে খেলাই দিছে। তখন আমি মানে আমার এখনো মনে আছে যে আমি সকালে মাঠে গিয়ে যখন আমি হার্শেল গিফট, শন পুলক, জ্যাক কেলিস ওদেরকে মাঠে দেখে না আমি খুব একটা আমি মানে কিছুটা হইলে আমি একটু কিছুটা নার্ভাস হয়ে গেলাম। তখন একজন ট্রেনার ছিলেন, বলছে দেখো ওগুলো কোনো ব্যাপার না, তুমি বোলিং করো। তো খুব সম্ভবত আমি ফার্স্ট ম্যাচে আমি হার্শেল গিফট উইকেট নিয়েছি, নেওয়ার পরে খুব সম্ভবত 7 ওভারে আপনার 16 রান দিয়ে 1 উইকেট পাই। পরে ডেভ ওয়াটমোর এসে আমাকে বলতেছে যে তুমি কখনো এখন নিজেকে জুনিয়র মনে করো না, আমার কাছে মনে হয় যে তোমার কেরিয়ার অনেক লম্বা হবে এবং তুমি কন্টিনিউ করো। নেক্সট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ, পরে আবার দেশে আসলাম, দেশে আসি 4 উইকেট নিল নিউজিল্যান্ডের এগেনস্টে, তারপর আসলে আর পিছনে থাকাতে হয়নি। সেটাই, ব্যাপারগুলো আসলে কেমন লাগতো যখন আপনি এই যে তারকা, জাতীয় ক্রিকেট দলের তারকা, তখন ক্রিকেট মানেই বাংলাদেশে অন্যরকম একটা ক্রেজ, ওই সময় শ্বশুরবাড়িতে গিয়ে কেমন সমাদর পাইতেন? ভাই তখন তো আসলে মনে করেন যে আমার এখনো মনে আছে, যেটা আমি 2011 সালে মানে আইটেমগুলো বেশি হতো নাকি? না অবশ্যই ডেফিনেটলি আইটেমগুলো একটু বেশি হতো কিনা? ডেফিনেটলি জামাই যখন হচ্ছে মাঠে খেলছে, তারপরে মানে মোয়া মুড়ির মতো উইকেট ফেলছে, জামাই যখন শ্বশুর বাড়িতে ডাইনিং টেবিলের আইটেমগুলো একটু বেশি না, থাকতো। এটা তো অবশ্যই। যখন আমার এখনো মনে আছে যখন 2011 বিশ্বকাপের পরে জাস্ট আমি হয়তো খুব সম্ভবত আপনি 6 মান্থ বা 7 মান্থ হবে আমার বিয়ে হয়েছে, তারপরে আমার এখনো মনে আছে, যেটা একটু আপনারও মনে আছে, যে 2012 সালে এশিয়া কাপে আমরা রানার আপ হলাম। তো হঠাৎ করে আবার মনে করেন আমার কেরিয়ারটা আসলে কি, এখন এই জায়গায় একটা ইমোশনাল কথা, আমার কেরিয়ারটা ধরেন আমার কাছে মনে হয় যে ডেভ ওয়াটমোর যেভাবে আমাকে নিয়েছিল, যখন নতুন একজন কোচ আসে, তখন আমি এখনো বলি বিভিন্ন ইন্টারভিউতে আমি বলি যে যখন নতুন একজন কোচ আসে, আল্লাহ জানে যে কোন 2-3 প্লেয়ারের উপর কোপটা পড়বে, কারণ নতুন একজন কোচ আসে নতুনভাবে দেখার চেষ্টা করে। তো যখন ডেপ চলে গেল, তখন আমার এখনো মনে আছে যে এশিয়া কাপের স্কোয়াড আমার নেওয়ার পরে এগেইনস্ট শ্রীলঙ্কা, যেটা সেই ফাইনাল ম্যাচটা জিতলে আমরা ফাইনাল কোয়ালিফাই করি এশিয়া কাপে, তখন আমি খুব সম্ভবত আমি ওদের বাড়িতেই ছিলাম। তো ওনারা আমার না খুবই সমাধান করতেছে, বাট আমার ভিতরে কিন্তু খুবই একটা মানে, কারণ আমি জানি যে আমি ইন অ্যান্ড আউটের অবস্থায় আছি, তো যে কোনো সময় টিম থেকে বাদ পড়তে পারে। এখন যাই একটা প্রফেশনাল প্লেয়ার হিসেবে কিন্তু এগুলো সবসময় ব্যাক অফ মাইন্ড থাকে। তো আমি যখন গেলাম, যাওয়ার পর বাসা থেকে আসার পরে যখন স্কোয়াড দিল আমাকে রাখছে, তোমার সাকিব আমাকে ফোন দিল যে ভাইয়া আমি বুঝতেছিলাম যে জিমি আমাকে রাখবে না টিমে। তো সাকিব বলল না ভাইয়া আমরা যতটুকু কী করছে তুমি টিমে আছো, তুমি তারপর টিম দিলাম, টিমে আছে। তো ফার্স্টে ম্যাচ খেলাই নাই, সেকেন্ড ম্যাচ যখন শ্রীলঙ্কার সাথে, এটা হচ্ছে ডু অ্যান্ড ডাই ম্যাচ, যদি আমরা জিতে আমরা কোয়ালিফাই করবো, নাহলে শ্রীলঙ্কা কোয়ালিফাই করবো। তো আমি মানে আল্লাহর কি রহমত যে আমার এখনো মনে আছে জিমি সিরন চাচ্ছে যে আরেকজনটা খেলাবে, বাট সাকিব বলতেছে না আমার ফার্স্ট চয়েস উনি দিয়ে খেলাও, তুললে নাইলে কিন্তু আমার জন্য ডিফিকাল্ট, তুমি নাজুম ভাইকে খেলাও। তো আমি তখন জিমি আমার কাছে এসে বলতেছে দেখো তুমি যদি আজকে ভালো বোলিং না করে, এটাই তো আমি যদি কোচ থাকি বাংলাদেশের আমার লাস্ট ম্যাচ এটা। তখন তো বুঝতেই পারেন যে আপনার 5 ফিট পর খেলা শুরু হবে, এটা কেমন প্রেশার কাজ করতে পারে। আল্লাহর কি রহমত, আমি আপনার প্রথম 3-4 বার বোলিং করলাম, সাঙ্গাকারা, দিলশান, জয়বর্ধনে, 3টে উইকেট আমি পাইছি। পাওয়ার পর ধরেন আপনি ম্যাচটা জিতলাম, জিতার পরে তখন তো আমি মানে জিমি আমার সাথে সরি টরি বলতো। তো সাকিব এটাই বলো যে কখনো কোনো আজকে ও 11-12 বছর ধরে ন্যাশনাল টিমে খেলতেছে, ইজি কিন্তু জার্নিটা ছিল না। তো
তো তুমি যে কোনো একটা প্লেয়ারে তুমি এসে কিন্তু তুমি কমেন্টস করতে পারো না। ওই যে সেটাই বলতেছিলাম যে এইরকম পারফরমেন্স করার পর শ্বশুরবাড়ির ডাইনিং টেবিলের অবস্থা কেমন ছিল? তারপরে যখন এশিয়া কাপে মনে করেন যে রানার বাবার যখন গেলাম, তখন তো মনে করেন শুধু শ্বশুর বাড়ি না, পুরা এলাকা তো মনে করেন যে পুরা মানে তছনছ। মানে তখন আসলে সত্যি কথা কি, আমরা আমার কাছে মনে হয় এখন আমরা অনেক ম্যাচ জিতি, অনেক উইন আমরা করি, বাট আগের যে আপনি একটা উন্মেদনা, একটা ক্রিকেটের প্রতি মনে করেন যে বিভিন্ন জায়গায় মানে একটা পাওয়া, মানে না জানি কি আমরা, মানে এই জিনিসটা কিন্তু এখনো তো আমরা ম্যাচ জিতেছি বা আমরা ভালো ক্রিকেট খেলতেছি, বাট এগুলো কিন্তু এখন মিসিং। মানে এই যে মানে ক্রেজ, এই যে উন্মাদনা, সেগুলো আসলে মিস করেন কি? মানে ভাবি আগের মতো আর ট্রিট করে কি? আগে যেরকম ম্যাচ জিততেন, বাসায় ফিরতেন, মানে ক্যাম্প থেকে বাসায় ফিরতেন, তখনকার মানে রিসেপশনটা কেমন ছিল? আর এখন যেমন কোচিং করে এসে বাসায় ফেরেন, দেখেন আমার কাছে মনে হয় যে তার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কেন আমি বলতেছি, কারণ সে কখনোই আমাকে বুঝতে চায় না যে আসলে আমি খেলাটা ছেড়ে দিচ্ছি। 20 বছর 25 বছর একটা জার্নি, এটা কিন্তু নট ইজি। যখন আমি ইউএসএ তে চলে গেলাম, আসার পরে কিন্তু আমার কাছে একটা মনে হয়েছে যে আমি আর ক্রিকেটই খেলবো না। তারপর 3 বছর পরে বোঝা গেল যে আসলে ক্রিকেট ছাড়া আমার কিছুই নেই। যা জীবনে করছি ক্রিকেটটা ছাড়া কিছুই করতে পারি না, না লেখাপড়া করতে পারছি, না কোনো কিছু করতে পারি। তো তখন কিন্তু তাদের ইম্পর্টেন্স, এবং ধরেন আমার মেয়ে আছে নিখাত, আমার ইয়া, তো ওদের ইম্পর্টেন্সটা কিন্তু খুব মানে আমার লাইফের জন্য অনেক চেঞ্জিং লাইফ ছিল। বিকজ অফ ধরেন আমার বাবা মারা যাওয়ার পরে, বা আমার ফ্যামিলি থেকে কিন্তু, বা আমার আম্মা এখনও জীবিত আছেন আপনাদের দোয়ায়, তো সব কিছু মিলিয়ে কিন্তু আগে যে আমার প্রতি ইম্পর্টেন্স দিত, এখন কিন্তু সেই ইম্পর্টেন্সটা ছিল না। এখন আমার কাছে মনে হচ্ছে আসলে জীবনে, এই জন্য আপনাকে একটু আগে আমি বললাম যে আসলে আমার কাছে মনে হয় যে খেলাধুলার চেয়ে জীবনে মানে ফ্যামিলিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটাই। ফ্যামিলির কথাতেই আসবো আমরা। ক্রিকেট থেকে মানে আপাতত বিদায় নিচ্ছি, এবং আমরা সামনে হচ্ছে ফ্যামিলির কথাই শুনবো, ঈদের কথা শুনবো, একটা বিরতি নিয়ে নেবো। দর্শক দেখছেন স্পোর্টস লেগেসি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। আপনারা দেখছেন স্পোর্টস লেগেসি। আমার সাথে আছেন সাবেক পেসার নাজমুল হোসেন। আমরা কথা বলছিলাম তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে, ঠিক পাশাপাশি অন্য যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়েও, অর্থাৎ তার জীবনের, ক্রিকেটীয় জীবনের অভিজ্ঞতা। নাজমুল ভাই, পরিবারের কথায় যদি আসি, দেশে বিদেশে বাইরে খেলতে গেছেন, ভাবিকে নিয়ে গেছেন, ভাবিও দেখতে মাশাল্লাহ, মানে কার দিকে অ্যাটেনশনটা বেশি থাকতো, নাজমুল হোসেন নাকি নাকি মিসেস নাজমুল হোসেনের দিকে, বাইরের ফ্যান ফলোয়ারদের কথা বলছি? দেখেন আমি আমার এখনো মনে আছে যে আপনি 2013-এ যখন আমার হাঁটুতে সমস্যা হওয়ার পরে আমি আসলে তখন বিসিবি থেকেই আমাকে সার্জারির জন্য অস্ট্রেলিয়া পাঠানো হয়, তখন আসলে আমার ওয়াইফকে নিয়ে যাওয়া। তো যাওয়ার পরে একটা ইন্টারেস্টিং ঘটনা, যে মনে করেন যে আমরা যখন একটা ট্যাক্সিতে করে আপনার হসপিটালে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে যে ট্যাক্সি চালাচ্ছে আর আমাদের দিকে খালি তাকাচ্ছে। তো ওনার কাছে মনে হচ্ছে যে না কোথাও মনে হয় এই লোকটাকে দেখা হয়েছে। তখন মানে আমি বুঝি না যে, মানে আমিও বুঝতেছি না যে আসলে আমরা তো ইংলিশেই বলতেছি যে এই জায়গায় যাবো। তো ও যখন একদম পুরো লাস্টে যখন ও চালায় আবার তাকায়, ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, ড্রাইভার। ট্যাক্সি ড্রাইভার। তো আমাকে মানে হঠাৎ করে যখন আমরা আসলে যে জায়গায় যাবাই যাবে পৌঁছার পরে বলতেছে যে স্যার আপনি যদি ডোন্ট মাইন্ড, মানে কোনো মাইন্ড না করেন, আমি একটা কথা বলতে চাই, আপনি কি বাংলাদেশের কোনো ক্রিকেটার? তা আমি বললাম যে হ্যাঁ আমি বাংলাদেশের ক্রিকেটার। এই যে বলতেছে যে স্যার আপনার যে জয়বর্ধন সাঙ্গা দিয়েছেন, যে উইকেটটা নিয়েছেন স্যার, এখন আমার চোখে লেগে আছে। মানে শ্রীলঙ্কান ড্রাইভার, শ্রীলঙ্কান ড্রাইভার, হ্যাঁ। অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কান ড্রাইভার। শ্রীলঙ্কান ড্রাইভার, হ্যাঁ, ট্যাক্সি ড্রাইভার। তো তখনও মনে হচ্ছে আসলে মানে সত্যি কথা বলতে কি মনে হয় যে না আসলে এমন একটা কিছু করছি যে নট অনলি যে বাংলাদেশ, এটা ওয়ার্ল্ডে মোটামুটি সব মানে কিছু না কিছু ওদের ধারণা আছে ক্রিকেটটা দেখে। ওই ড্রাইভারের বক্তব্য আসলে কি ছিল? যে না তোমার কারণেই তো শ্রীলঙ্কা হেরে গেল, নাহলে তো এশিয়া কাপ আমরা খুব ভালো অবস্থায় ছিলাম, তুমি এমন একটা বলার শ্রীলঙ্কার একদম মেরুদণ্ড ভেঙে দিছো। সাঙ্গাকারা তখন তো মনে করেন ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, সাঙ্গাকারা, দিলশান এবং মাহেলা, এই তিনজন মানেই তো শ্রীলঙ্কা, সত্যি কথা বলতে যেটা। তো তুমি 3টে উইকেট নেওয়ার পর, নাহলে কিন্তু আমরা এবার এশিয়া কাপ নেওয়ার মতো ক্যান্ডিডেট ছিলাম, তোমরা কিন্তু নিতে পারো না, বাট আমাদের নিতে দেওয়া নাই। এটা আমার কাছে মনে হয় যে তোমার জন্যই হয়েছিল। তো আমি বলতে দেখো এটা তো আমার ডিউটি আসলে। তুমি যেমন এই যে বলতেছো, আমি কিন্তু এই ম্যাচের আগে আমি প্রেশারে ছিলাম, বিকজ অফ যদি এই ম্যাচে আমি ভালো না খেলতাম, আমার কিন্তু একদম বাংলাদেশ টিমতে আবার দেখা গেছে আবার আমার নতুন করে কামব্যাক করতে হইতো। ঘটনাক্রমে আবারও আমরা ক্রিকেটের দিকেই যাচ্ছি, যতই বের হতে যাচ্ছি ক্রিকেট থেকে, কিন্তু ক্রিকেট কেন যেন মানে কেমন করে যেন টেনে নিচ্ছে ভেতরে। না, আমরা এবার একটু নাজমুল হোসেনের কিচেনের দিকে যেতে চাই। কখনো কিছু রান্না করেছেন নিজ হাতে? হ্যাঁ আমি তো কিংবা করতে পারেন? অবশ্যই, বিকজ অফ কেন আমাদের এই ধান, যেহেতু আমি আমার বাচ্চাকেও আমি এই কথা বলি যে দেখো আমরা কিন্তু এই জিনিসটা শিখছি, কিন্তু কোনোদিন কিন্তু আমার বাবার কাছে বা মার কাছে শিখে আসি নাই। যখন আমি আসলে বিপদে বসে, যখন আমি সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছি, যখন বিকেএসপিতে আমি 7 বছর ছিলাম, বা বিকেএসপি বের হওয়ার পরে কিন্তু যেহেতু আমি ন্যাশনাল টিমে ঢুকে গেছিলাম, তারপরে আমার যেহেতু ন্যাশনাল টিমে, আমি তো বলতেই পারি যে আমি 12 বছর ন্যাশনাল টিমে খেলছি, আমার মনে হয় যে 15বার ডেবু হয়েছে। তো মানে আমার ক্যারিয়ারটা এরকমই ছিল যে অ্যাটলিস্ট একমাত্র আমি যখন ঢুকার পরে টানা 4 থেকে 5 বছর রেগুলার খেলতে পারছিলাম, তারপরে কিন্তু ইন অ্যান্ড আউট এরকম ছিলাম। তো এই জন্য এইভাবেই বলা যে দেখো সেলফ ডিপেন্ডেন্ট হলে কি হয়, আমি যেমন গেছি বের হওয়ার পর পুরো টোটালি একা, ইভেন কি তখন
যেমন আপনি বের হয়ে আপনার বাংলাদেশের কালচারটা ধারণে আছে যে একবার ন্যাশনালিতে বের হয়ে গেলে কিন্তু পরে ঢোকাটা মুশকিল। মুশকিল বা ডিফিকাল্ট সবকিছু মিলে তখন কিন্তু আসলে যে কাছের মানুষগুলো দূরে চলে যায় সবকিছু মিলে তখন কিন্তু আমি তখনই মনে করেন যে ওই যে একা ছিলাম এই নিজে রান্না করা কাপড় ধোয়া অর্থাৎ রান্নার হাতে খড়িটা ওখান থেকে, এখান থেকে আপনার আসা হাতে রান্না ভাবি খেয়েছেন কখনো? মার্ক দিয়েছেন কত? আপনি আমি যে সেদিনে তো আমি একটা 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 খিচুড়ি আর কি জানি রান্না করলাম এটা তো আমার ওয়াইফও খাইছে Interesting. তো ও বলতেছে যে এখন থেকে ঠিক আছে আমি তো যেহেতু তুমি আমি একটু মানে একটু ঘুমাবো তো তো তুমি যদি ফ্রি থাকো তুমি রান্নাটা করে ফেলো। Very good. এটা মানে যেচে গিয়ে বিপদে পড়া এরকম কিছু একটা। এনিওয়ে, মেয়ে পাশে থাকলে জিজ্ঞেস করতাম যে কার রান্নার টেস্টি, বাবার না মায়ের? মানে মানে অদ্ভুতভাবে ব্যাপারটা পরবর্তীতে ঝগড়া লাগলেও লাগতে পারতো, মানে একটা, যাই হোক, সেই সুযোগটা যেহেতু নেই। তো ভাবির কোন রান্নাটা আপনার পছন্দ, এবং ঈদের দিনে সাধারণত কি কি রান্না হয়, কি কি খেয়েছেন আজকে? ঈদের দিনে স্পেশালি আপনার ওই যে ডিমের একটা আমরা যেহেতু আমরা হবিগঞ্জে থাকি আমরা ডিমের একটা সন্দেশ খুবই শ্যামাই তারপরে আপনার চটপটি একটা সারপ্রাইজ একটা আইটেম করার চেষ্টা করে যেমন সাডেনলি একটা দেখা গেছে আপনার ডাবের একটা পুডিং বানাইছে যেটা আমি খাই না কখনো তো তো এটাই মনে করেন যে এটা সারপ্রাইজ কেক যেগুলো সচরাচর দেখা যায় না, এরকম কিছু থাকে? স্পেশাল এটা আসলে স্পেশালি যেহেতু কুরবানিতে কিন্তু আমাদের সবচেয়ে স্পেশাল আমার কাছে মনে হয় যে পাতলা একটা রুটি আছে গরুর মাংস এটা কিন্তু আমরা আমি জানি না অন্য কোথাও জেলায় হয় কিনা বাট আমরা হবিগঞ্জে বা আমাদের এলাকায় যারা আছে বা আমার ফ্যামিলি বা আমার ওয়াইফদের ফ্যামিলি ওরা কিন্তু আমরা এটা খুব এই জন্য আমার শাশুড়ি 3 মাস আগে অর্ডার দিয়ে দেয় যে যে পাতলা রুটি একজন দেয় যে ওনার কাছে 3 মাসকে দিয়ে আমি যে আমার সবাই আসবে ঈদের সময় এই রুটিটা তোমরা রেডি রেখে আমার শাশুড়ি অনেক স্পেশাল এবং আমার শাশুড়ি এগুলো খুব মানে এগুলো আগের থেকে ওনার যে এক্সপেরিয়েন্স আগের থেকে এগুলো রেডি করে তার রাখেন মানে আমরা। এবার ঈদেও সেই এক্সপোর্ট করা রুটি এসেছে, সুতরাং গরু ওর সাথে গরু মাংস এবং রুটি দুর্দান্ত। ওদিকে আর না যাই, মানে সাংঘর্ষিক একটা অবস্থা। এনিওয়ে, যেটা নিয়ে প্রশ্ন করেছিলাম যে এই যে মানে ভাবির সাথে কি কি বিষয়ে কম্বিনেশন আপনার, আর কি কি বিষয়ে একটু দ্বিমত থাকে আর কি। আমি যদি দৈনন্দিন জীবনের কথা বলি, বিশেষ করে সাজ পোশাক, আপনি কি গেট আপ করতে পছন্দ করেন, কি ড্রেস আপ করতে এটা পছন্দ নিয়ে ভাই করেন? আমাদের ভাবিরটা কি আপনি ঠিক করেন নাকি আপনারটা ভাবি ঠিক করেন? এটা নিয়ে আমাদের প্রচুর গ্যাঞ্জাম হয় আমি যেমন একদম পুরো সাদা সিধা থাকতে পছন্দ করি হ্যাঁ ওর কথা হচ্ছে যে আমি সবসময় পরিপাটি থাকবো সবাই স্মার্ট থাকবো চশমা পরে থাকবো বা বিভিন্ন জায়গায় যেতেছি এটা ধরেন কক্সবাজার গেছি কক্সবাজারের জন্য কি ড্রেসটা এটা করতে হবে আবার হবিগঞ্জে গেছি হবিগঞ্জে আমার কি ধরনের ড্রেস আপ করতে হবে ঢাকায় আসছি একটা বিয়েতে কি ড্রেস আপ করে যাবে এগুলো টোটালি সম্পূর্ণ ও মেনটেন করে আর আমার হচ্ছে কি আমি খুঁজি যেহেতু দেখো ক্রিকেট বোর্ড যেহেতু আমার আছে আমার ক্রিকেট বোর্ড একটা গেঞ্জি আছে ট্রাউজার্স আমি যে কোনো যেতে পারি কোনো সমস্যা নেই আর আমার একটা জিনিস ভালো হয়েছে মনে করেন যে ওরা তো আমি খুব আর্লি ঘুমাই যাই যদি মানে ওরা কি করলো না করলো এই জায়গায় মন যদি আপনারা গানও কইতেছে আমার কোনো ম্যাটার করে না যে আমি ঘুমাই গেছি তো এইগুলাই নিয়ে স্পেশালি আমার ড্রেস আপ নিয়ে মনে করেন ও বেশি কনসার্ন ওই যে যখন ভাবির সাথে প্রেম করেছিলেন, নিশ্চয়ই প্রথমে কিছু গিফট করেছিলেন। এই যে আদান প্রদানের ব্যাপারটা, সেটা এখনো মানে অবশ্যই এখন এটা আরো বেশি এখন ঈদে মানে আপনি ভাবিকে জামা কাপড় কিনে দেন নাকি ভাবি আপনাকে দেয়? অর্থাৎ পছন্দের ব্যাপারটা বলছি আমি। পছন্দের আর বিশ্বাস করেন আমার নিজের এই যে যে আমার যা আমি আমার যেগুলো যে ড্রেস আপ যা দেখছেন একটা আমার নিজের পছন্দ না আমি যেটা বললাম আমি খুবই সিম্পল এবং নর্মাল থাকতে খুবই পছন্দ করি এবং বিশ্বাস করেন না কিংবা জানি না আমি আমার মনে করেন যে আমার ওই যে ড্রেস আপ ঈদের সময় কি পাঞ্জাবি এগুলো আমি বলতে পারি না শতকরা 90% পুরুষই বোধ হয় নিজের পছন্দের মতো জামা কাপড় মানে পরতে পারে না আর কি। যাই হোক, আমি আপনার সাথে একমত। প্লিজ ক্যারি অন। এখন ধরেন এখন তো আবার আবার আমার আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যখন আমার ড্রেস আপ নিয়ে ওরা মা মেয়ে কিন্তু ঝগড়া হয় না বাবাকে এটা ভালো লাগবে উনি বল না 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 এটা না এটা নিবি শেষে কি টস হয়? এটা এখন ওরা দুজন কিভাবে অ্যাডজাস্ট করে যায় না সাডেনলি ধরেন ঈদের যে পাঞ্জাবিটা এটা নিয়ে আমার মানে মেয়ে এবং আমার ওয়াইফ দুজনে খুব না বাবার এই কালার ভালো লাগবে এটা না এটা হলে ভালো হবে এখন ওরা দুজন পরে মা মেয়েকে তুই বেশি বুঝোস মেয়ে আবার মাকে বলে না আম্মু তুমি বেশি বুঝো আমার কাছে মনে হয় বাবাকে এটাই ভালো লাগবে এখন ওদের দুজনের কম্বিনেশন নিয়ে আমার একটা ড্রেস আপটা হয় কি বিয়ে করলেন, সংসার করলেন, ক্রিকেটও খেললেন, প্রথম সন্তান পৃথিবীতে আসলো, অনুভূতিটা কেমন ছিল? বিশাল ভাই আসলে মানে তখন আমি বুঝতেছি তখন আমরা বুঝতে পারি যে আসলে আমার বাপ মা ফিলটা আমি বুঝতে পারি যে আসলে সন্তান পৃথিবীতে আসা মানে বা নিজের যে ফিলিংস এটা আসলে কখনো ইন্টারভিউতে বলে বা এটা একমাত্র আল্লাহ ছাড়া আর আমি নিজে ছাড়া বোঝাটা বড় ডিফিকাল্ট দুটো জিনিস থাকে। একটা হচ্ছে পৃথিবীতে সন্তান আসা, আর দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে ওকে নিয়ে প্রথম ঈদ, মানে সন্তানকে নিয়ে প্রথম ঈদ, ওইটা যদি একটু রিকল করতে পারেন। অবশ্যই দেখেন আমার এখনো মনে আছে 2013 সালে যখন আমার মেয়ে ডিসেম্বরের 18 তারিখ আমার মেয়ে ও কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ও কিন্তু নিউ ইয়র্কে জন্ম হয়েছে আমার মেয়ের আচ্ছা, তখন কিন্তু আমি দেশে তো তো সারাদিনই আসলে আমি খুবই আসলে টেন্স যে আজকে রাত্রে তখন যেহেতু আমি পাশে নাই তো এটার জন্য আমি মনে করি যে আমার স্পেশাল থ্যাঙ্কস আমার ওয়াইফকে যে ও আসলে এইভাবে মেনটেন করে নিজে একা যেহেতু আমি
ওর সবচেয়ে কাছের মানুষ, কিন্তু আমি ওর সাথে ছিলাম না। কিন্তু তারপরও যে আমার, যদিও আমার এই জায়গায় আমার শাশুড়ি এবং আমার একজন ভাই আছে যে ওর বড় ভাই যে মিঠু ভাই, ওরা কিন্তু কখনোই বুঝতে দেয় না যে আসলে আমি ওদের সাথে নাই। যেহেতু তখন আমি কারেন্ট প্লেয়ার, তখন কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমি গিয়ে 3 মাস 4 মাস থাকতে পারবো না। তো আমি এখন মনে আছে তখন আমি শ্বশুর বাড়িতে ঘুমাইতে, বিকজ অফ যেহেতু একটা মানে কন্টিনিউয়াসলি একটা আপনি টেনশনে থাকা। তো আমার এখন ফজর আজানের পরে হঠাৎ করে আমি ঘুমাইছি, হঠাৎ করে আমার শাশুড়ি এসে বললেন, এই এই তোমার তো মেয়ে হয়েছে। তো আমি না তখন আসলে মানে লাভ দিয়ে উঠে আমি ফিল করছি, মানে আসলে মানে নামাজ পড়লাম, নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আসলে আল্লাহ যাই হোক যাতে সুস্থ সবল একটা বাচ্চা থাকে, এটাই মানে অন্যরকম মানে অনুভূতি। নজরুল ভাই, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেবেন, এরপর আমরা বিরতিতে যাব। তবে প্রশ্নটা এখনই করতে চাই, সেটা আচ্ছা, হচ্ছে জি, যে বলেন। বাঙালি মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে একটা প্রশ্ন কিংবা একটা রীতি প্রচলিত আছে, বাঙালি পুরুষরা আসলে পৃথিবীতে কিছুই ভয় পায় না একমাত্র বউ ছাড়া। হ্যাঁ অথবা না? উম, বোঝা গেছে। দর্শক, সময় হলে একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত স্পোর্টস লেগেছি। তাই আমরা আছি নাজমুল হোসেনের ঘরে এবং তিনি আমাদেরকে শোনাচ্ছিলেন তার ক্রিকেটীয় জীবন এবং ঈদ তিনি আসলে কিভাবে কাটান এবং কিভাবে কাটিয়ে এসেছেন সেগুলি আমরা শুনছিলাম। নাজমুল ভাই, একটু ছোটবেলায় যেতে চাই এবং সেখানে বন্ধু বান্ধব অনেক কিছুই ছিল। ছোটবেলার ঈদ, হবিগঞ্জে থাকতেন, মানে দুরন্তপনা অনেক কিছু মিলে একটু সেই গল্পগুলো শুনতে চাই। সেই ঈদগুলো কেমন ছিল? দেখেন, আমি যদি বলি, আমি খুব মানে হবিগঞ্জে তো আপনি ধরেন আমি যখন আমার বয়স 13-14 তখন তো বিকেএসপিতে চলে আসে। বাট আমার কাছে মনে হয় যে আমি সেদিন আজকে মানে ঈদের 2 দিন আগে আমি আমার বাচ্চাকে বলতেছিলাম যে দেখো এই সময়গুলো কখনো মিস করো না। তো এই জন্য আমার যে এক্সপিরিয়েন্স ছিল, আপনার ব্যাকঅপের যে এক্সপিরিয়েন্সটা ছিল আসলে, যে 13-14 বছর বয়সে যে বা মানে আপনার আর্লি স্টেজে মানে জন্মের পর আর্লি স্টেজে কিছুটা বোঝা শুরু করা, তখন ঈদের মতো মজা পায় এখন ঈদটা কোনোদিনই মানে আসলে আমার কাছে মনে হয় যে এটা সেটাই অপূর্ণতা। জানতে চাইছিলাম, ওই ঈদের সময়গুলো কেমন ছিল ভাই আমি হবিগঞ্জে? মানে কি বললাম যে আসলে এই ঈদের মানে আসলে মানে বলে বোঝাতে পারবো না কি মজা, মানে ভিতরে কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। ঈদ হইলো, সকালে গেলাম যে সালামি টালামি সব কিছু মিলাই গিয়ে আগে দুইটি ওই পাড়ার সাথে আগে আজকে যেহেতু ঈদের দিন ওদের সাথে আমরা খেলা রাখাটা খুবই জরুরি। বা এইগুলা যে আপনি ছিল মানে মনে করলাম যে মানে চিন্তারও বাইরে যে আসলে কি ধরনের। এই জন্য আমার বাচ্চাকে আমি বলি যে এখন তুমি মজা না করলে কোন সময় করবা? যখন তোমার কাছে কোনো রেসপন্সিবিলিটি চলে আসবে, যখন তোমার কাছে কোনো বোঝা চলে আসবে, তখন কিন্তু তোমার জন্য লাইফটা মনে করবে যে কত ডিফিকাল্ট। কিন্তু এখন যে লাইফটা তুমি আসলে মানে যতটুকু পারো এনজয় করার চেষ্টা করো। আর যদি এনজয় করার যদি এখন নিতে পারো তো দেখবা যে তুমি সারা লাইফই তোমার দেখবা যে আস্তে 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 এইভাবেই চলে যাবে। বাট তুমি যদি এনজয়মেন্টই না করো তখন ঈদের কিন্তু আসলে বলা আসলে মানে ভেরি ডিফিকাল্ট। কি ধরনের এনজয় আমরা করছি দেখা যাচ্ছে আগের দিন তো মানে গরু কেনার ব্যাপারে, আরে এটা কিনতে হইব, এটা কিনতে হইব, এটা কিনতে হইব, এই না এই কালার হলে খুবই ভালো হয়, এই তোরাই কত টাকা কিনছো, আমরা এত দিয়ে কিনছি না ভাই, তুলে আমরাটা মানে কম হলে বললাম না না আমরা আরো বেশি দিয়ে কিনছি। মানে এইরকম একটা মানে মানে ওই সময় ছিল গসিপ, একটা কন্টিনিউ একটা গসিপ চলতো কি এইরকম। এখন কি মানে ঈদ কি মানে ঈদ যখন আসে, এবার ঈদের গরু আসলে কাকে ভাবিকে সাথে করে নিয়ে কিনলেন নাকি নিজেই কিনেছেন? দেখেন আমি প্রায় অনেক বছর ধরে, আমার যেহেতু মানে কুরবানিটা ধরেন আমাদের ফ্যামিলিতে যদি আমি বলি যে প্রায় 25-26 বছর আমি নিজেই কুরবানিটা দেবো। এর সাথে আমার বড় ভাই থাকেন, আমার মেজো ভাই থাকেন। আমার সবচেয়ে আপসেট যেটা, আমি আপনাকে যে শোর আগে বলতেছিলাম, আমার একটা ইমিডিয়েট বড় ভাই, উনিও সাডেনলি দুর্ঘটনায় মারা যাওয়ার পরে উনি খুবই কনসার্ন ছিলেন আমার বিষয়ে। মানে প্রত্যেকটা ভাই তো থাকে, প্রত্যেকটা ভাইয়ের মধ্যে দেখবেন যে একটা ভাইয়ের প্রতি আপনার অন্যরকম একটা ফিলিংস থাকে। আর ওর প্রতি আমার আসলে সত্যি কথা বলতে কি আমার যে 3 ভাই ছিলেন, ওর প্রতি কিন্তু আমার মানে এখন আমি ওরে খুব মানে প্রতিটা সময় খুবই মিস করি। যে ও সব সময় যে আমি না আসলে আবার রাস্তা দাঁড়ায় থাকতো, যে মানে এটাই কি মানে ওই তখন আমাদের গরু টরু এখন আমার বড় ভাই আছেন, বড় ভাই এগুলা সব হ্যান্ডেল করেন, যে গরুটা তারপর আমার সাথে সাথে আমার শ্বশুর এবং শাশুড়ি ওনারা আরো বেশি কি হয়ে যায় যে না এই গরু কি কিনছো নাকি কি হবে, কি যেহেতু আমরা ঢাকাতে থাকি। ঢাকায় থাকতে ভাবি কখনো গেছেন গরু পছন্দ হ্যাঁ অবশ্যই। ও তার কথা হয়েছে মনে করেন যখন তার এই জায়গায় তার একটা প্রবলেম আছে যে না এই কালার হইতে হবে না, এই কালারটা নিলে ভালো। প্রবলেম না, প্রভাব। আপনি ঠিক কথা বলছেন, না লাল কিনছো, না 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 এবার ওরাও লাল কিনছে, আমরা লাল কিনবো না, আমরা হয়তো একটু অন্য কালার দেখো। হ্যাঁ তাই দামটা তো এত, তুমি কি দিবা? কই দাম ব্যাপার না, তুমি কিনো, দেখা যাক কি করা যায়। মানে এই জায়গায় আপনি যেটা বলছেন এটা রাখছে, তার ওই একটা প্রভাব। পকেটটা তো আমার। সেখানেও প্রভাব, সেখানেও তার একটা প্রভাব আছে যে না মানে এই জায়গায় সে জিতবে। ভাবিকে নিয়ে ঈদ করা, তারপরে ছোটবেলার ঈদ, মানে সব মিলিয়ে জীবনটা আসলে কিভাবে উপভোগ করছেন? এখনো কি আসলে মাঠেই পড়ে থাকে মন, নাকি হচ্ছে ফ্যামিলিকে আলাদা করে সময় দিতে হবে, এই যে মানে তাকে এখনো মানে অনুভব করতে শুরু করেছেন কিনা? কেননা মানুষের একটা সময় পর্যন্ত যে প্রফেশনে থাকে সেখানেই কিন্তু মানুষের মন থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায়
শিফট করে? দেখেন ভাই, আমি যদি বলি, যেহেতু আমি ক্রিকেট খেলেছি, বাংলাদেশ টিমে হয়ে 12 বছর ক্রিকেট খেলেছি, 17-18 বছর ঢাকা ফার্স্ট ক্লাস খেলছি, বা 19-20 বছর ঢাকা প্রিমিয়ার লিগ খেলছি। তো আমার ক্রিকেট জার্নিটা কিন্তু অনেক বড়। আমি হয়তো ন্যাশনাল টিমে 12 বছর খেলছি, বাট আমার ক্রিকেট আজকে যদি আমি বলি 99 থেকে যদি এখন 2026, প্রায় 27-28 বছরের ক্রিকেটের সাথে আমার রিলেটেড। তো নট ইজি যে আসলে ক্রিকেট ছাড়া থাকাটা। তো কেন আমি বলি, ধরেন এখন সাপোজ এখন প্রিমিয়ার লিগ চলছে, আমার টিমের পজিশন কি, অবস্থা কি, দেখবেন যে আমি এই যে ঈদ করতে আসছি, কিন্তু আমার কিন্তু মাথায় ঠিকই চিন্তা করতেছে যে গিয়ে 2 দিন পরে আবার কারে খেলাইতে হবে, ওইটা আবার ওই প্লেয়ার না খেলে ওরে খেলাইতে হবে, ওরে ফিট রাখা লাগবে। তো সত্যি কথা বলতে কি ভাই, মানে এই ঈদ নামাজের পর থেকে আবার ওই যে নিজের যে পার্সোনাল যেহেতু ওই কাজে তারপর সেদিন আমার কাছে মনে হয় যে ভাই, মানে আমি ব্যক্তিগত মনে করি যে এখন আমার কাছে মনে হচ্ছে আসলে খেলাটা সহজ ছিল। আমি যে লাইনে আছি এটা খুব ডিফিকাল্ট, বাট খেলাটা খুব সহজ ছিল, বিকজ অফ আমি নিজে চিন্তা করতে হবে নিজে কি আমার বোলিংটা ভালো করতে হবে, ফিল্ডিংটা ভালো করতে হবে, বা এটা করতে হবে। কিন্তু এখন তো মনে করেন যে পুরো টিম কে কি করতেছে না করতেছে, প্লাস অফিসিয়াল, প্লাস মানে একটা প্লেয়ার কীভাবে পারফর্ম করবে, ও পারফর্ম করতেছে না, ওরে না খেলে ওরে খেলাইতে হবে, মানে সব কিছু মিলে আমি মনে করি যে খেলোয়াড়ের লাইফটা খুবই সুবর্ণ একটা লাইফ ছিল, যেটা মিস করি। ফুডিং এর কথা বলতে পারি। এই কোরবানির ঈদে অনেকেই মানে মাংস খাবেন, অনেক কিছুই খাবেন। ক্রিকেটারদের জন্য, বিশেষ করে স্পোর্টসম্যানদের জন্যই আসলে ফুড হ্যাবিটটা আসলে এই সময়ে কয়দিনের জন্য ছাড় দেওয়া যেতে পারে? আমি যদি দেখেন, আমরা এজ এ মুসলিম হিসেবে যে আমি যেটা বলি, হ্যাঁ, এটা কিন্তু আপনি এমন একটা প্রশ্ন করছেন, এটা কিন্তু আসলে রাইট আনসার দেওয়া আমার জন্য ভেরি ডিফিকাল্ট। সেটাই তো বললাম, কয়দিনের জন্য ছাড় দেওয়া যেতে এখন পারে? দেখেন, ধরেন আমরা খেলা শেষ করেছি, আমাদের ধরেন আজকে ঈদ, আমাদের কিন্তু 3-4 দিন পরে আবার খেলা। তো এটা আমরা তো একটা গাইডলাইন দিয়ে দিছি যে আসলে আমাদের এত তারিখ জয়েন করবে তোমরা বাট অনেকে আবার দেখবেন যে অনেকে আছে যে যারা, মানে আমি যারা বললাম আপনার, যে নিজের মানে সেই রকম তৈরি করতে চায়, সে দেখবেন যে ঠিকই আপনার দেখা যাচ্ছে ঈদের দিন পরের দিন দেখবেন যে ও টোটালি রানিং এর জন্য বা জিমের জন্য বা যে কোনো নিজেকে কিন্তু এই 3-4 দিনের ভিতরে রেডি করবে। বাট আপনি যদি কন্টিনিউয়াসলি ফুডিংটা এটা মানে কন্টিনিউয়াসলি আপনি দেখা যাচ্ছে গরুর মাংস, রাইস, এই সে তুলে, তো আপনার কিন্তু ওই ফিটনেসটা ফিরে আসতে আপনার 2 সপ্তাহ লাগবে। তো আমাদের প্লেয়ারদের অলরেডি, মানে যে স্পেশাল আমার ক্লাবের প্লেয়ারদের আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ওরা যাতে অ্যাটলিস্ট আমাদের ট্রেনার যে শিডিউলটা তৈরি করে, সেটা যাতে ঈদের সময় যাতে এটা টোটালি মেনটেন করে। কিন্তু ঘটনা হলো আবারও পেছনে ফিরে যেতে হচ্ছে, এবং যেতেই হবে বোধহয়। এখন কথা হচ্ছে যে ক্রিকেটার নাজমুল যখন ক্রিকেটার ছিলেন, তারকা ছিলেন, তখন আসলে শাশুড়ি কিছুটা বিরক্ত হতেন কিনা, যখন এই তারকা জামাই শ্বশুর বাড়িতে যেহেতু ডাইনিং টেবিলে অনেক কিছু আছে কিন্তু সে তেমন কিছু খাইতো না, নাকি সবগুলোই টেস্ট? আমার শাশুড়ি সবচেয়ে বেশি, উনি মানে ভোজন রসিক, এবং উনি জানেন আমি কিন্তু জামাই তো খাইতো না। না, তখন উনি জানতেন, হ্যাঁ আমি, এবং ঈদের দিনটা আমি মনে করতাম যে আচ্ছা ঠিক আছে, আমার এই সিরিজটা আছে, এই সিরিজটা এখন থেকে মনে হয় আচ্ছা 1 মাস সময় আছে, আচ্ছা ঠিক আছে 1 সপ্তাহ খেলে আমার সমস্যা হবে না, 3 সপ্তাহ মেকআপ করে ফেলবো। আর আমার শ্বশুরি মনে করেন যে আমি এখনো, অথবা আমাদের 16 বছর হয়ে গেছে, এখনো মনে করেন টেবিলে কখনো একটা আইটেম, তো একটা না 3টা আইটেম জীবনে হবে না পুরো টেবিলে। আপনি যদি কখনো মানে যদি মানে কোনো সময় যদি এদিকে হবিগঞ্জে যাওয়া হয়, এটা আপনার এমনি প্রমাণ পেয়ে যাবেন। আপনি যদি হঠাৎ করে দেখা যায় আমি ফোন দিয়েছেন, নাজমুল ভাই আমি তো হবিগঞ্জ চলে আসছি, আপনি খালি 5 মিনিট সময় দিবেন, হ্যাঁ, এর ভিতরে আপনি আসতে যত আপনি দেখবেন টেবিল ভরা হয়ে গেছে। বিরক্ত হতো কিনা যে এতগুলো সাজায় রাখলাম, জামাই তখন ক্রিকেটার, সে খাচ্ছে পুষ্কর, অবশ্যই এমন হয়েছে, দেখা গেছে যে আমি খাইতেছি না, দেখা গেছে ঘুম থেকে উনি প্লেট নিয়ে হাজির, এটা খাইতেই হবে। এখন মনে করেন আমার মানে উনি মায়ের মতো উনি নিয়ে আসছে, এখন আমি ডাইরেক্ট ওইটা রিজেক্ট করাটা খুবই কঠিন। দেখা গেছে মনে সময় হয়েছে যে খাইয়ে, হ্যাঁ, দেখা গেছে আমি আরেকজনের পাতে দিয়ে, হ্যাঁ আমি খাইছি, খাইছি, মানে এবার যতটুকু লুকোচুরি করে থাকাই কি। সেটাই। অনেক ধন্যবাদ নাজমুল হোসেন। এবং আমরা শুনলাম আপনার ঈদ এবং কর্মময় জীবন এবং ক্রিকেট জীবন সহ অনেক কিছু শুনলাম। আবারও আপনাকে ঈদ মোবারক। দর্শক, হবিগঞ্জের মুক্তার হোসেনের ছেলে নাজমুল হোসেন একসময় বাবার পরিচয়ে পরিচিত হতেন নাজমুল। পরবর্তীতে নাজমুলের পরিচয় দিতেও বাবা নিশ্চয়ই গর্ববোধ করতেন, কেননা নাজমুল তিনি জাতীয় ক্রিকেট দলের অন্যতম একজন সদস্য ছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটার ছিলেন। ফুটবলের ঘরে ক্রিকেটার জন্ম নিয়েছে, তার প্রমাণ নাজমুল হোসেন। অর্থাৎ স্পোর্টস কখন কাকে কোন দিকে নিয়ে যায় কেউ বলতে পারে না। স্পোর্টস লেগেসিতে এখানেই আজকের মতো, আগামী পর্বে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।